আমার মা আর বাবার মধ্যে ঝগড়া কোনো নতুন ব্যাপার ছিল না। বাড়ির দেওয়ালগুলো প্রতিদিন তাদের আওয়াজে কাঁপত, আর মায়ের শরীর বাবার হাতের নিশানায় ভরা থাকত। টানা, গালি আর মারপিট এসব আমাদের বাড়ির রোজকার ব্যাপার হয়ে গিয়েছিল। সেই দিন ব্যাপারটা একটু বেশি গুরুতর হয়ে উঠেছিল। আমি ঘরের এক কোণে বসে আমার পড়াশোনায় মগ্ন ছিলাম যে হঠাৎ বাবার গর্জনকারী আওয়াজ বাতাসকে ছিঁড়ে ভিতর পর্যন্ত ঢুকে পড়ল। তিন তিন মেয়ে, তিনি চিৎকার করে বললেন, এক না দুই না পুরো তিনটি। ফাতেমা, আমি তোমার কাছে সম্পত্তির উত্তরাধিকার চেয়েছিলাম, আর তুমি আমার দরজায় বোঝার শাড়ি সাজিয়ে দিয়েছ। এখন আমি ক্লান্ত হয়ে গিয়েছি এই তিন তিন বোঝা থেকে। মায়ের অস্তিত্ব যেন সিটকে গিয়ে রইল। কাঁপা কাঁপা আওয়াজে শুধু এটুকু বলতে পারল, করিম সাহেব, সন্তান তো আল্লাহ দেয়, এ তো তার রহমত হয়। বাবা হাসতে হাসতে গর্জন করে বললেন, রহমত? রহমত সেগুলো হয় যা বাবার সাহায্য হয়, নামকে এগিয়ে নেয়। আর এ তো সেই সাপগুলো যা আমার টুকরোয় পালবে, আর কাল কারোর বাড়ির রৌনক হবে, পরের ধনে। আমি সারা জীবন এদের বিয়ে করানো আর যৌতুক জোগাড় করার জন্য পেট কাটতে থাকব। তিনি আমার কাছে এলেন। আমি ভয়ে চোখ মিটিয়ে ফেললাম। তিনি আমার হাত থেকে বই ছিনিয়ে দূরে ছুড়ে দিলেন। এ পড়ে কি করবে? কাল তো এটাকেও অন্যের গোলামি করতে হবে। এতে টাকা খরচ করা যেন বাঁজর জমিতে জল দেওয়া। আমি সাহস জোগাড় করে তার দামন ধরলাম। বাবা, আমি তোমার নাম রোশন করব, আমি পড়তে চাই। তিনি আমার হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে দিলেন। নাম রোশন করবে? মেয়েরা নাম রোশন করে নারী না। মেয়ে হলে তো বাবার কোমর ভেঙে দেয়। তোর জন্মে আমি মিষ্টি বিতরণ করিনি, মাতম করেছিলাম। মা দৌড়ে কাছে এলো, আর আমাকে তার পিছনে লুকিয়ে দিল। বাস করুন, বাচ্চা ভয় পেয়ে যাবে। ভয় পাওয়া দরকার এটাকে, বাবা চিৎকার করলেন। এটাকে জানা দরকার যে এ আমার উপর এহসান, যে আমি এটাকে পালছি। ফাতেমা, শোন, যদি এবারও এই রহমত আসে তো আমি এ বাড়িতে পা রাখব না। আমাকে ছেলে চাই, যে আমার বোঝা তুলবে, না যে নিজে আমার উপর বোঝা হয়ে থাকবে। তিনি পা ঠুকতে ঠুকতে বাইরে চলে গেলেন। আমি মেঝে পড়ে থাকা আমার বই তুললাম, যার এক পাতা ছিঁড়ে গিয়েছিল। মায়ে আমাকে গলায় জড়িয়ে ধরল। তার হেঁচকি ওঠার আওয়াজ আমার কানে গুঞ্জরিত হচ্ছিল, কিন্তু আমার চোখ সেই ছিঁড়ে যাওয়া পাতায় আটকে ছিল। মা, কি আমরা সত্যি বোঝা? মায়ে আমার কপালে চুমু দিল। না, তুমি তো আমার জান। কিন্তু বাবা তো বলেন যে আমাদের কোনো দাম নেই। আমি আমার ছোট হাতের মুঠো বেঁধে ফেললাম। একদিন আমি তাদের দেখাবো যে আমি বোঝা নই, আমি তার ফখর হতে পারি। মায়ে ভয় ভয় বাইরে উঁকি দিল। চুপ কর পাগলি, বাবা শুনলে আরও রাগ করবে। মনে স্তব্ধতা ছিল, কিন্তু বাবার বলা প্রত্যেক শব্দ আমার কাঁচা মনে ছাপ হয়ে গিয়েছিল। পরের ধন, বোঝা, বাজর জমি, এই শব্দগুলো আমার ভিতরের সেই ছোট্ট বাচ্চাকে সেই দিনই মেরে ফেলল, আর এক জেদি মেয়েকে জন্ম দিল, যে এখন ঠিক করে ফেলেছে যে সে তার দাম নিজে ঠিক করবে। কয়েকদিন কেটে গেল, যে বাড়ির দরজায় ঢোলের থাপ গুঞ্জরিত হল, যেখানে বাবা এক নতুন মহিলার হাত ধরে ভিতরে ঢুকলেন। তার আত্মীয়দের মহিলারা পিছনে পিছনে গান গাইছিল। বাবা মাকে অবজ্ঞা করে দেখলেন, আর নতুন বউয়ের কাঁধে হাত রেখে তাকে ভিতরে নিয়ে এলেন। এ শাবনাম, তিনি বললেন, এটাকে এ বাড়ির সর্দারনি মনে করো। মায়ে কাঁপা কাঁপা আওয়াজে জিজ্ঞাসা করল, করিম সাহেব, এ আপনি কি করলেন? আমাদের কি হবে? শবনম তার রেশমি দুপাট্টা ঠিক করে তীক্ষ্ণ চোখে বাড়ির পর্যবেক্ষণ করল। এ তিন মেয়েকে? বাবা অমনোযোগী হয়ে বললেন, চিন্তা করো না শবনম, এ কালের পরের মাল। তুমি শুধু আমাকে আমার উত্তরাধিকার দাও। বাবা মায়ের উপস্থিতির লজ্জা না করে শবনমের হাত ধরলেন, আর তাকে ভিতরের ঘরে নিয়ে গেলেন। সময় উড়ে গেল, আর সেই দিনও এলো যখন বাড়িতে মিষ্টি বিতরণ হচ্ছিল। শবনম এক নয়, দুই ছেলেকে জন্ম দিয়েছে। বাবার খুশির কোনো সীমা ছিল না। তিনি বাজার থেকে ফিরলেন তো তার হাতে সোনার কড়া ছিল। লাও শবনম, তুমি আমার মাথা উঁচু করলে। আজ থেকে এ বাড়ির চাবি তোমার। বাবা আলমারির চাবি তার হাতে রাখলেন। শবনম কোণে দাঁড়ানো আমাদের তিনজনের দিকে ইশারা করল। আর ফাতেমা আর তার মেয়েরা কোথায় থাকবে? বাবা সমতল সুরে সিদ্ধান্ত শোনালেন, এ পিছনের উঠানোওয়ালা ঘরে থাকবে। আজ থেকে রান্নাঘরে তোমার হুকুম চলবে। এ মেয়েগুলোকে কাজকর্ম শেখাও, মুফত রুটি ভাঙার দিন শেষ হয়েছে। আমি এগিয়ে গিয়ে বাবার হাত ধরলাম। বাবা, আমাকে স্কুলের নতুন বই দরকার, মাস্টার সাহেব বলছিলেন। বাবা রাগে আমার হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে দিলেন। বই? তোমার ভাইদের আকিকা আছে, তাদের কাপড় তৈরি হবে। এখনো ফালতু খরচের নাম নিও না, গিয়ে তোমার মায়ের হাত বাটাও। কাল তো কারো বাড়ি গিয়ে কাজই করতে হবে। আমি সাহস জুটিয়ে বললাম, কিন্তু বাবা, আপনি ওয়াদা করেছিলেন। বাবা হাত তুললেন।
আর রাগে বললেন, জিপ চালিও না আমার সাথে। শবনম ঠিক বলে, তোমরা সব এ বাড়ির সম্পদে বোঝা। চুপচাপ সেই কোণে পড়ে থাকো, নয়তো ধাক্কা দিয়ে বের করে দেব। আমি আমার বই আর ফি নিয়ে খুব চিন্তিত ছিলাম। সারা রাত কাঁদলাম। সকালে মা আমার কাছে এলো, আমাকে সান্ত্বনা দিতে লাগল, আর তারপর বলতে লাগল, তোর কলেজের ফি জোগাড় হয়ে গিয়েছে, কাল শেষ তারিখ, কাল জমা করে দিও। আমি ভিজে চোখে তার মুখের ঝুড়ি দেখতে দেখতে বললাম, কিন্তু বাবা তো বলেছিলেন যে তিনি 1 পয়সাও দেবেন না। তিনি না দিলেন তো কি হয়েছে, আমি জীবিত আছি না। মায়ে জোর করে হেসে বালতি তুলল। সেই দিনগুলোতে মায়ে মহল্লার মহিলাদের কাপড় ধোয়া আর ইস্ত্রি করা শুরু করল। তুমি শুধু পড়াশোনায় মনোযোগ দাও, তোকে এ কারাগার থেকে বের হতে হবে। এই মুহূর্তে শবনম বারান্দায় এলো আর জোরে পা ঠুকল। ওই ফাতেমা, আমার ছেলেদের জন্য নাস্তা এখনও তৈরি হয়নি? এ লাড় প্যার পরে দেখাবে, আগে গিয়ে পরাঠা বানাও। এক্ষুনি আসছি বোন, শুধু এ কাজ নিপটাই। মায় উত্তর দিল, তো শবনম তরাক করে বলল, বোন বলো না আমাকে, নোকরানি হলে নোকরানি হয়ে থাকো, আর তোমার বড় মেয়েকেও সাথে লাগাও। মুফত রুটি ভাঙার অভ্যেস পড়ে গিয়েছে এটাকে। মায়ের আওয়াজে প্রথমবার এক অদ্ভুত কঠোরতা এলো। এ কোনো কাজ করবে না, এ পড়বে। সেই সময় বাবা ভিতরে ঢুকলেন। তার হাতে ছোট ভাইদের জন্য নতুন খেলনা ছিল। এ কিশোর মাছিয়ে রেখেছ? ফাতেমা, শবনম যা বলছে তাই করো। রিনা এখন যুবতী হচ্ছে, এটাকে গৃহস্থালী শেখাও। এ বইগুলো তার পেট ভরবে না। আমি সাহস করে তাদের সামনে দাঁড়িয়ে বললাম, আমি পড়ব বাবা, আমি অফিসার হব। বাবা জোরে হাসলেন। অফিসার তুমি? যার পায়ে ঠেকমদ্দ জুতো নেই সে অফিসার হবে? যাও, তোমার মায়ের সাথে বাসন ধো, এটাই তোমার অবস্থা। মায় অনুরোধ করল, করিম সাহেব, আমি এর ফি ভরব, আপনি শুধু একে আটকাবেন না। নিজের খরচে পড়াতে চাও তো পড়াও। বাবা আঙুল তুলে সতর্ক করলেন, কিন্তু মনে রেখো, বাড়ির কাজে জরা কমতি এলে আমি এর স্কুল যাওয়া চিরতরে বন্ধ করে দেব। রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আমি রান্নাঘরের কোণে বসে আমার বই খুলে নি। চোখে ঘুমের ছোকা হয়, কিন্তু মনে বাবার সেই টানা হাতুড়ির মতো বাজে, যা তিনি সারাদিন আমার ওপর বর্ষণ করেন। বাবা এক সকালে আমার টেবিলে পড়ে থাকা বইগুলো ঝাঁকুনি দিয়ে বলেছিলেন, রিনা, যাও, এ মোটা বইগুলো তোমাকে রুটি দেবে না, এখন এগুলো থেকে ছুটি নাও। আমি উত্তর দিলাম, বাবা, এ শুধু বই নয়, এ আমার সিঁড়ি, এ গর্ত থেকে বের হওয়ার। বাবা রাগে আমাকে ঘুরিয়ে দেখলেন। কোন গর্ত? এ আমার বাড়ি। শবনমের ছেলেরা স্কুল যাবে, আর তুমি বাড়ির চুলা সামলাবে। আমি ঠিক করে ফেলেছি, কাল থেকে তোমার বাইরে যাওয়া বন্ধ। মায়ে দুপুরটায় ঘাম মুছতে মুছতে হস্তক্ষেপ করল। না করিম সাহেব, আমার মেয়ে কলেজে টপ করেছে, এখন এটাকে সিএসএস করতে হবে। সিএসএস? শাবনাম হাসল। এ কি কালেক্টর হবে? করিম সাহেব, তোমার মেয়ের স্বপ্ন দেখো, এটাকে বলো আগে আমার ছেলেদের ময়লা কামিজ ধুয়ে দিক, তারপর অফিসার হওয়ার স্বপ্ন দেখবে। শুনলি, এখন গিয়ে কাজ কর। বাবা আমাকে ধাক্কা দিলেন। আমি আমার বইগুলো পুরানো খবরের কাগজে মুড়িয়ে লুকিয়ে দিলাম। যখনই বাবা বা শাবনাম ঘরে আসে, আমি বইয়ের উপর প্লেট বা কোনো কাপড় রাখি। মা চুরি করে আমার জন্য মোমবাতি কিনে আনে, যাতে আমি রাতে একটু আলোয় পড়তে পারি। এক রাতে বাবা হঠাৎ জেগে উঠলেন আর আমার ঘরের দিকে এলেন। দরজা খুললেন তো আমি কারেন্ট অ্যাফেয়ার্সের নোটস বানাচ্ছিলাম। এ কি তামাশা, এখনও ঘুমাওনি? তিনি গর্জন করলেন। আমি শুধু একটু পড়ছিলাম। বাবা পেপার কাছে, আমার আওয়াজ কাঁপছিল। তিনি আমার টেবিলে রাখা নোটস তুললেন আর তাদের টুকরো টুকরো করে হাওয়ায় ছুড়ে দিলেন। এ পড়াশোনা তোমাকে বিদ্রোহী বানাচ্ছে, কাল থেকে তুমি এক শব্দ পড়বে না। যদি আমি তোমাকে আবার বইয়ের সাথে দেখি তো তোমার সব বই চুলায় জ্বালিয়ে দেব। আমি ছড়িয়ে পড়া কাগজপত্র সংগ্রহ করতে লাগলাম আর শক্ত সুরে বললাম, আপনি আমার বই জ্বালাতে পারেন বাবা, আমার জুনুন না। বড় জিভ চালাতে লাগলি তারা? তিনি হাত তুললেন, কিন্তু আমি পিছু হটলাম না। মারুন বাবা, যত মারতে চান মারুন, কিন্তু আমি এ পরীক্ষা দিয়ে থাকব। আমি প্রমাণ করব যে যে মেয়েকে আপনি বোঝা মনে করেন সে আপনার ছেলেদের থেকে 1000 গুণ ভালো প্রমাণ হবে, দেখবেন। তোমার এ শখ এখনও? তিনি বকতে বকতে চলে গেলেন। পরের কয়েক মাস আমি ক্ষুধা আর ঘুমকে পায়ের তলায় পিষে দিলাম। এক হাতে হাড়ি চালাই আর অন্য হাতে পকেটে রাখা ভোকাবুলারি কার্ড মনে করি। লোকেরা আমাকে পাগল মনে করত, কিন্তু আমার সামনে শুধু একই উদ্দেশ্য ছিল, সেই উর্দি, সেই রুতবা আর মায়ের মুখে সেই স্বস্তি, যা তাকে বছরের পর বছর নসিব হয়নি। পরীক্ষার শেষ পার্চা দিয়ে যখন আমি সেন্টার থেকে বাইরে বেরোলাম, তো হাওয়ায় এক অদ্ভুত গন্ধ ছিল। বাড়িতে ঢুকলাম তো বাবা হুক্কা পান করতে করতে তাচ্ছিল্যের চোখে আমাকে দেখে বললেন, এসে গেলেই অফিসার সাইবা, কত প্রাসাদ জয় করলে এই পরীক্ষায়? আমি শান্ত সুরে উত্তর দিলাম, আমি আমার দায়িত্ব পালন করেছি বাবা,
ফলাফল আল্লাহর হাতে। আমি চুপচাপ আমার ঘরে চলে গেলাম, যেখানে মা আমার অপেক্ষা করছিল। তিনি আশা ভরা চোখে আমার দিকে দেখল। কেমন হলো রিনা? কি তোমার মনে হয় তুমি করতে পারবে? খুব ভালো হয়েছে মা। আমি তার হাত ধরলাম। শুধু দোয়া করো যে রেজাল্ট আসা পর্যন্ত বাবা চুপ থাকুক। রেজাল্ট আসতে কত সময় লাগবে? মায়ে অস্থির হয়ে জিজ্ঞাসা করল। কয়েক মাস লাগবে মা, কিন্তু এই সময় আমার জন্য বছরের মতো হবে। আমি প্রতিদিন খবরের কাগজের সেই অংশ দেখতাম যেখানে রেজাল্টের তারিখের উল্লেখ হয়, আর মনে মনে নিজেকে সেই চেয়ারে বসা দেখতাম যেখান থেকে আমি আমার আর আমার মায়ের ভাগ্য বদলাতে চলেছি। খুশি হও ফাতেমা। তোমার মাথা থেকে বোঝা সরানোর সময় এসেছে। বাবা বাড়িতে ঢুকতে ঢুকতে বিজয়ী ভঙ্গিতে বললেন। মায়ে ভয়ে জিজ্ঞাসা করল, খাইরিয়াত তো আছে করিম সাহেব, কোনো খুশির কথা করছেন? আমি রিনার বিয়ে পাকা করে দিয়েছি, পরের সপ্তাহে নিকা। আমার কলিজা মুখে চলে এলো। বিয়ে? বাবা, এখনও তো আমার রেজাল্টও আসেনি, আপনি মুখ থেকে জিজ্ঞাসা পর্যন্ত করেননি? তোমার কাছে কি জিজ্ঞাসা করব? তুমি আমার সম্পত্তি, যেখানে চাইব সেখানে পাঠাবো। ছেলে কোনো অপরিচিত নয়, আমার ভাতিজা জামাল। বাবা, জামাল তো নেশায় আছে, পুরো মহল্লা জানে। জিভ সামলে কথা বলো রিনা, বাবা দাঁত পিষতে পিষতে বললেন। নেশা সব বিয়ের পর ছুটে যায়, আমাকে শুধু এখন এই বোঝা থেকে মুক্তি চাই, যা ২০ বছর ধরে আমার কাঁধে চড়ে আছে। মা বাবার পায়ে পড়ে গেল। খোদার ভয় করুন, বাচ্চাকে জীবিত আগুনে ফেলবেন না। পিছনে ফাতেমা, আমাকে বিতর্ক করতে হবে না। মৌলভী সাহেবকে বলে দিয়েছি জুমার দিন নিকা হবে। আর খবরদার, যদি কেউ এখন পড়াশুনো বা রেজাল্টের নাম নেয়, তোমার সব বই আমি জামালের হাতে দিয়ে দিয়েছি। আমি তড়প করে বললাম, সেগুলো আমার জীবনের উপার্জন ছিল। তোমার ভবিষ্যৎ এখন জামালের বাড়ির রুটি রান্না করা। বাবা আমাকে ধাক্কা দিয়ে ঘরে ফেলে দিলেন। বাইরে থেকে খিল লাগাও শাবনাম। আমি দরজা পেটাতে থাকলাম। মা, কিছু করুন মা, আমি মরে যাব, কিন্তু এ নেশারির সাথে বিয়ে করব না। সাবার কর বেটি। মায়ের হেঁচকি দরজার ওপারে গুঞ্জরিত হচ্ছিল। আল্লাহ কোনো রাস্তা বের করবে। ৩ দিন ধরে আমি ক্ষুধার্ত, তৃষ্ণার্ত সেই অন্ধকার ঘরে পড়েছিলাম। বাইরে ঢোলক বাজছিল, শাবনাম গান গাইছিল, আর বাবা মিষ্টি বিতরণ করছিলেন। যেদিন নিকাহের জোড়া আমার সামনে ছুড়ে দেওয়া হলো, সেই দিন আমি উপলব্ধি করলাম যে এ বাড়িতে মেয়ের ইচ্ছার দাম সেই আবর্জনার কাগজ থেকেও কম, যাতে আমি আমার স্বপ্ন লিখেছিলাম। আমি লাল জোড়া পরিনি, কাফন পরেছিলাম। আমি নিকাহনামায় স্বাক্ষর করিনি, বরং আমার জীবিত জাগ্রত জীবনের মৃত্যুর পরোয়ানায় ছাপ লাগিয়েছিলাম। রুকসাতির কয়েক ঘণ্টা পরেই ঘরের দরজা ঠোকর দিয়ে খুলল। জামাল ভিতরে ঢুকল। তার শরীর থেকে ওঠা দুর্গন্ধ আমার দম আটকে দিল। বের কর যে গয়না তোমার মা দিয়েছে, সব আমার হাতে দাও। এ আমার মায়ের নিশানি, আমি কাঁপতে কাঁপতে বললাম। সে জোরে চড় মারল। এ অফিসার হওয়ার স্বপ্ন দেখছিলে? তোমার বাবার বাড়ি ছেড়ে এসেছিলে, এখানে আমার ইচ্ছা চলবে। আমি মাটিতে পড়ে গেলাম। সে মায়ের দেওয়া সোনার ঝুমকা আমার কান থেকে ছিনিয়ে নিল। রক্তের ফোঁটা আমার কাঁধে পড়ল, কিন্তু তাকে কোনো চিন্তা নেই। সে দরজা বন্ধ করে চলে গেল, আর আমি অন্ধকার ঘরে একা হেঁচকি দিতে থাকলাম। পরের কয়েক সপ্তাহ এই রুটিনই ছিল। আমি শুধু এক জীবিত লাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার মনের গভীরে এখনও সেই এক বাক্য গুঞ্জরিত হচ্ছিল, আমি বোঝা নয়, গৌরব হব। আমি আমার রেজাল্ট দেখার জন্য অস্থির ছিলাম, কিন্তু কেউ ছিল না যাকে জিজ্ঞাসা করতে পারি। একদিন দরজার ফাঁক থেকে বাইরে উকি দিয়ে দেখলাম যে জামাল গলির মোড়ে অদৃশ্য হচ্ছে। সে নেশার তলবে তালা লাগাতে ভুলে গিয়েছে। আমি কাঁপা হাতে খিল খুললাম আর খালি পায়ে পিছনের গলির দিকে দৌড়ালাম, যেখানে আমার শৈশবের সহেলি মিনার বাড়ি ছিল। মিনা, মিনা, দরজা খোলো। রিনা, এ তোমার কি অবস্থা? মিনা আমাকে ভিতরে টেনে হাঁপাতে হাঁপাতে বলল, তোমার মুখ নীল কেন? মিনা, কথা ছাড়ো, তোমার কাছে ফোন আছে? রেজাল্ট দেখতে হবে, আজ রেজাল্ট আসার ছিল। আমি হাঁপাতে হাঁপাতে তার হাত ধরলাম। হ্যাঁ, রেজাল্ট তো কাল রাতেই এসেছে, পুরো শহরে চর্চা চলছে। মিনা তাড়াতাড়ি মোবাইল বের করল আর ওয়েবসাইট খুলল। তোমার রোল নাম্বার কি? আমার হৃদয় এত জোরে ধড়কছিল যে আমি শ্বাস আটকে যাওয়া অনুভব করলাম। আমি কাঁপা আওয়াজে সংখ্যা বললাম। মিনার আঙুল স্ক্রিনে চলল, তারপর সে হঠাৎ চুপ হয়ে গেল। কি হলো মিনা? কি আমি ফেল হয়ে গিয়েছি? রিনা, মিনার চিৎকার বের হলো। তুমি ফেল হওনি, তুমি টপ করেছ, তুমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে গিয়েছ। দেখো, অ্যালটমেন্টে তোমার নাম অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সামনে লেখা। আমি ফোন ছিনিয়ে আমার চোখের কাছে করলাম। রিনা দি, খিস্তর করিম সাহিব, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। পাস! আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। যে মেয়েকে বাবা বোঝা মনে করেছে, যার দাম তার নেশারি স্বামী কয়েক টাকায় লাগিয়েছে, সে আজ পুরো জেলার হাকিম হয়ে গিয়েছে। তুমি এখনে জহান্নামে ফিরবে না রিনা? মিনা আমার হাত ধরল। না,
মিনা, আমি ফিরব। আমি আঁসু পুছে মাথা সোজা করলাম, কিন্তু বন্দী হয়ে নয়, বিজয়ী হয়ে। আমাকে শুধু একটু সময় দরকার। কাউকে জানতে দিও না যে আমি এখানে এসেছিলাম। মিনা ভয়ে বলল, তুমি পাগল? জামাল তোমাকে মেরে ফেলবে যদি তাকে জানা যায়। সে আমাকে ছুঁয়েও পারবে না। মিনা, এ খবর কাউকে দিও না। এখনও রেজাল্টের শোর আমার বাড়ি পর্যন্ত পৌঁছতে সময় লাগবে। আমাকে আমার ট্রেনিংয়ের জন্য বেরোতে হবে, আর এ কাজ আমাকে খুব চুপচাপ করতে হবে। আমি ফিরে সেই ঘরে পৌঁছলাম আর চুপচাপ খিল লাগালাম। কয়েকদিন পর জামাল ফিরে এলো আর জোরে দরজা পেটালো। ওই, রুটি এনেছিস নাকি আজ আবার তোর হাড় ভাঙব? আমি সমতল সুরে উত্তর দিলাম, রুটি রান্নাঘরে পড়ে আছে, নাও। সে বকতে বকতে চলে গেল। রাতের 2টো বাজছে। জামাল ঘরে অজ্ঞানের মতো মাতাল পড়েছিল। আমি ধীর পায়ে বাইরে বেরোলাম আর বাবার বাড়ির পিছনের উঠানে মায়ের ঘরের জানালায় দস্তক দিলাম। কে? মায়ের ভয়ার্ত আওয়াজ এলো। মা, আমি রিনা, তাড়াতাড়ি বাইরে আসুন, আমাদের এক্ষুনি বেরোতে হবে। বেটি, এ কি করছিস? জামাল জানলে কেয়ামত এসে যাবে। মায়ে বাইরে এসে আমার হাত ধরল। কোনো কেয়ামত আসবে না মা, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে গিয়েছি। গাড়ি বাইরে গলির মোড়ে দাঁড়িয়ে আছে। মায়ের চোখ বিস্ময়ে বিস্তৃত হয়ে গেল। কি বললি? অফিসার, আমরা দুজন গলি পার করলাম, যেখানে মিনার ভাই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। পরের সকালে আমি ঢাকার সিভিল সার্ভিস একাডেমির গেটে দাঁড়িয়েছিলাম। যখন আমি আমার পরিচয়পত্র দেখালাম আর গার্ড আমাকে স্যালুট করল, তো মায়ের হেঁচকি বন্ধ হয়ে গেল। এ তোমাকে স্যালুট কেন করছে রিনা? মায়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করল। আমি গর্ব করে বললাম, কারণ এখন তোমার মেয়ে কারো ওপর বোঝা নয়। মা, 2 বছর কেটে গিয়েছে। বাবার 2 শাহজাদা, যাদের জন্য তিনি আমাদের ছুড়ে দিয়েছিলেন, এখন যুবক হয়ে উঠেছে। কিন্তু তাদের যৌবন বাবার জন্য বিপদ হয়ে গিয়েছে। বাড়ির দেয়ালগুলো জীর্ণ হচ্ছে আর বাবার কোমর ঝুঁকে গিয়েছে। ছোট ভাই হাসান চারপাইয়ের কাছে এসে বাবার গিরেবান ধরে। বাবা, টাকা বের করো, আমাকে নতুন বাইক নিতে হবে। বেটা, বাড়িতে আটা কেনার টাকা নেই। বাবা কাশতে কাশতে অনুরোধী চোখে দেখলেন, যে জমা পুঁজি ছিল সেটা তোমার কলেজের জন্য রাখা ছিল। হাসান বাবাকে ধাক্কা দিল। কলেজ গেল ভাড়ায়, সেই টাকা তো আমি গত সপ্তাহে জুয়ায় হারিয়ে দিয়েছি। পিছনের ঘরের কাগজপত্র আমার হাতে দাও, আমি সেই প্লট বিক্রি করে দিয়েছি। বাবার আওয়াজ ভরে এলো। হাসান, আমি কোথায় যাব? যেখানে যেতে চাও যাও, আমাদের বোঝা পালতে হবে না। বড় ভাই ঘর থেকে বের হতে হতে বলল, মা, তোমার স্বামীকে বোঝাও, নয়তো আমরা দুজন তাকে আজ রাতে রাস্তায় ছেড়ে আসব। শাবনাম, যে কখনো আমাদের ওপর হুকুম চালাত, এখন এক কোণে দমিয়ে বসেছিল। তার নিজের ছেলেরা তাকেও নোকরানি বানিয়ে দিয়েছে। এই মুহূর্তে মহল্লার সংকীর্ণ বলিতে সাইরেনের আওয়াজ গুঞ্জরিত হল। লোকেরা বাড়ি থেকে বাইরে বের হল। পুলিশের 2 গাড়ি আর তাদের পিছনে এক কালো চকচকে সরকারি গাড়ি, যাতে জাতীয় পতাকা উঠছে। আমাদের পুরানো বাড়ির সামনে এসে থামল। কে এলো? কোনো বড় অফিসার কি? লোকেরা বিস্ময়ে জিজ্ঞাসা করতে লাগল। গার্ড তাড়াতাড়ি নামল আর গাড়ির পিছনের দরজা খুলল। আমি পালিশ করা কালো জুতো মাটিতে রাখলাম, আমার উর্দি ঠিক করলাম, চোখে কালো চশমা আর মুখে সেই নিশ্চিন্ততা যা বছরের পর বছর অপমানের পর পাওয়া গিয়েছে। আমি পিছনে দাঁড়ানো পুলিশ ফোর্সকে ইশারা করলাম যে তারা এখানেই থাকুক। এক বুড়ো প্রতিবেশী ঝুঁকে জিজ্ঞাসা করল, বিবিজি, এ করিম সাহেবের বাড়ি? আপনি এখানে কার সাথে দেখা করতে এসেছেন? আমি ধীর সুরে উত্তর দিলাম, আমি আমার বাড়িতে এসেছি চাচা। লোকদের মুখ খোলা খোলা থেকে গেল। বাবা ময়লা ছেঁড়া কাপড়ে মাথা ঝুঁকিয়ে দরজায় বসেছিলেন। তার মুখের ঝুরি আর চোখের হলুদ বাতলে দিচ্ছিল যে সময় তাদের থেকে সব অহংকার ছিনিয়ে নিয়েছে। আমি পা বাড়ালাম তো তারা চমকে উঠলেন, কিন্তু তাদের চোখ আমার উর্দির চকচকে তারায় আর পুলিশের প্রোটোকলে আটকে গেল। বিবিজি, খ্যার তো আছে, কেউ অভিযোগ করেছে কি? বাবা হাত জোড়ে কাঁপা আওয়াজে জিজ্ঞাসা করলেন। আমি চুপচাপ তাদের ঠিক সামনে গিয়ে দাঁড়ালাম। চিনলেন বাবা? আমি সেই বোঝা। বাবার চোখ আমার মুখে আটকে গেল। তাদের ঠোঁট কাঁপল। তিনি চোখ মিলিয়ে আবার দেখলেন। রিনা, তুমি এসব কি? এ আপনার সেই মেয়ের ভাগ্য যাকে আপনি জীবিত কবর দিয়েছিলেন। আমি পিছনে দাঁড়ানো সরকারি গাড়ির দিকে ইশারা করলাম। আজ আমি এখানে জামালের বউ হয়ে নয়, এ এলাকার অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে এসেছি। বাবার পা থেকে যেন প্রাণ বের হয়ে গেল। তারা সেখানেই মাটিতে বসে পড়লেন। তাদের চোখ থেকে অনুতাপের অশ্রু বইতে লাগল। তারা কখনো আমাকে দেখেন, কখনো আমার পিছনে দাঁড়ানো সেই ফোর্সকে, যা আমার এক ইশারায় অপেক্ষা করছে। রিনা, আমার মেয়ে! তারা চিৎকার করে কাঁদতে লাগলেন। তিনি কাঁপতে কাঁপতে হাত আমার মাথায় রাখার চেষ্টা করলেন, তারপর লজ্জিত হয়ে হাত সরিয়ে নিলেন। কেন কাঁদছেন বাবা? আজ তো আপনার 2 শাহজাদা যুবক, আপনার নাম রোশন করার উত্তরাধিকার আপনার কাছে বসে আছে। আমি তীক্ষ্ণতায় বললাম, না বেটি,
আমাকে মাফ করে দাও। বাবা আমার পল্লু ধরলেন আর সবার সামনে গিরগিরাতে লাগলেন। আমি অন্ধ ছিলাম, আমি অজ্ঞান ছিলাম, যাদের আমি সারা জীবন বোঝা মনে করেছি। আজ জানলাম আসল বোঝা তো সেই ছেলেরা ছিল। যাদের আমি আমার পেটে লাথ রেখে পালিয়েছি, তারা আমার বাড়ি বিক্রি করে দিয়েছে, আমাকে রুটির এক টুকরোয় তৃষ্ণা দিয়েছে। আর তুমি আমার গৌরব হয়েছ। গৌরব তো আমি সেই দিনই হয়ে গিয়েছিলাম বাবা, যখন আমি বই তুলেছিলাম। শুধু আপনার চোখকে ছেলের চাওয়া ঝাপসা করে দিয়েছিল। আমি নরম করে তার হাত আমার মাথা থেকে সরালাম। আমি তোমাকে নেশায় হস্তান্তরিত করেছি, আমি তোমার শিক্ষা জ্বালিয়ে দিয়েছি, তবু তুমি আমাকে বাঁচাতে এসেছ। বাবা অশ্রু ভেজা আওয়াজে বললেন। তাদের শব্দ ভাঙছে, আওয়াজ কাঁপছে, আর বছরের অহংকার তাদের চোখ থেকে বইছে। যদি আপনাদের আমাদের এই কাহিনী পছন্দ হয়েছে, তো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।